সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধরা নিউজ আওয়ার এক্সট্রায়। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদের সঙ্গে। আজ একজন বিশিষ্ট ব্যক্তি আমাদের সঙ্গে আছেন, যার পরিচয় যদি দিতে যাই একাধারে আসলে অনেকগুলো পরিচয় তাকে দিতে হয়। একজন কবির কথা যদি বলি, একজন দার্শনিক, একজন মানবাধিকার কর্মী, একজন রাজনৈতিক বিশ্লেষক, একজন চিন্তক আছেন আমাদের মাঝে। তাকে আমরা পেয়েছি। আমার সঙ্গে আছেন ফরহাদ মসার। আপনাকে স্বাগত জানাচ্ছি এই আয়োজনে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এটেন নিউজের পক্ষ থেকে। আপনি অনেক সমস্যাকে পেছনে ফেলে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। মূলত আজকে আপনার চিন্তা ভাবনার জগতে একটু ঢু মেরে আসার চেষ্টা করব, সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে, বাস্তবতা নিয়ে আসলে কথা বলার চেষ্টা করব। শুরুতে একটু জানি আপনি এখন কেমন আছেন? আছি, দেশে সবাই যেমন আছে তেমনি আমি আছি। সেই কথাগুলো কিছু নেই। জি, সেই কথাগুলো আমরা ধীরে ধীরে আসলে জানার চেষ্টা করব। একেবারে সাম্প্রতিক যে ঘটনাটি দিয়ে আসলে শুরু করতে চাই। বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার ভাতৃপ্রতিম এবং সহযোগী যে সংগঠনগুলো আছে তাদের আসলে কার্যক্রম বাতিল করা হয়েছিল। কিছুক্ষণ আগের সংবাদে আমরা দেখেছি যে ইসি তাদের নিবন্ধন বাতিল করেছে। সেটি নিয়ে আমরা কয়েকদিন ধরেই বেশ গোটা দেশে, বিশেষ করে ঢাকা শহরে অনেক ছাত্রদের, জনতাদের উপস্থিতি আমরা দেখেছি। তারা দাবি জানিয়ে আসছিল। আপনি পোয়েটিক জাস্টিস বলেছেন, সেটিকে একটু জানতে চাই বিস্তারিত। পোয়েটিক জাস্টিসটা আমি বলেছি কারণ আপনি ধরুন আওয়ামী লীগের সময় তো আপনি জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছে এবং আপনার অনেকগুলো অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছে এবং যেটা হলো সেটা হলো যে এই 5ই অগাস্টের গণঅভ্যুত্থানের পরে আমরা সকলে আশা করেছিলাম যে আওয়ামী লীগের পক্ষ থেকে বা তাদের যারা রিয়েলি দায়িত্ববান যারা আছেন, যারা আমি বলছি যে তারা এই ধরনের গণহত্যার সঙ্গে যারা যুক্ত ছিলেন না সরাসরি, কিংবা মানবাধিকার লঙ্ঘনকারী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন না, তারা অন্তত কিছুটা অনুশোচনা করবেন বা কিছুটা তারা অন্তত উপলব্ধি করবেন যে বাংলাদেশের একটা গুণগত পরিবর্তন ঘটেছে রাজনৈতিক পর্যায়ে, আমাদের উপলব্ধির পর্যায়ে, জনগণের আবেগের জায়গায়। কিন্তু আমরা ক্রমাগত দেখছি যে আওয়ামী লীগ এটাকে একটার পর একটা উস্কানি দিয়ে চলেছে। ঠিক আছে, এটা এবং তার ফলে এই 32 নম্বর ভাঙা হলো, দরকার ছিল না কিন্তু ওটা, কারণ 32 নম্বরটা আপনার কিন্তু জনগণ কিন্তু যেই পরিমাণ যেভাবে এত বড় যে দীর্ঘ আওয়ামী লীগ অত্যাচার নির্যাতন করেছে সে তুলনায় বাংলাদেশে কিছু কিন্তু হয়নি। ফলে আমাদের উচিত ছিল যে এই দেশে জনগণের যে তাদের একটা শান্তিপ্রিয়, তারা যে কোনো সহিংসতা চায় না, এটাকে আশ্রয় করে একটা অনুশোচনা, একটা উপলব্ধি মধ্য দিয়ে একটা আমরা যেটাকে আমরা বলি রিকনসিলিয়েশন, একটা আমরা একটা পুনর্গঠনের একটা যাত্রা নেতৃত্ব কিন্তু আওয়ামী লীগ দিতে পারত। আচ্ছা, সেই সুযোগটা তাদের হাতে ছিল, অবশ্যই ছিল, কিন্তু সেটা তারা কাজে লাগাচ্ছে না। শুধু তারা করেনি তা নয়, এবং ক্রমাগত তারা উস্কে দিয়ে চলেছে। আপনি দেখবেন সোশ্যাল নেটওয়ার্কিং, আপনি দেখেন আপনি ক্রমাগত তারা হামলা করে যাচ্ছে, তাদের আওয়ামী বট হামলা করে যাচ্ছে। তো এই যে বিভিন্ন রকম মন্তব্য তারা করছে, যেটা মানুষের সেন্সিটিভিটি, মানে মানুষের যে একটা স্বাভাবিক তার যে সংবেদনশীলতা, এটাকে মারাত্মকভাবে আহত করে। কিন্তু এই জাস্টিসের মধ্যে আসলে আওয়ামী লীগের সমর্থক তো দেশ জুড়ে এখনো রয়েছে, যারা সাধারণ সমর্থক। আওয়ামী লীগের দলীয় সমর্থন কথাটা এটা ভুল তর্ক, কারণ আপনি আওয়ামী লীগ যখন দলের কথাটা বলেন, আমাদের গণঅভ্যুত্থানটা কিন্তু কোনো দল করেনি, জনগণ। ফলে আওয়ামী লীগের সমর্থনটা যদি আমরা কথাটা বলি, এটা একটা ভুলভাবে উপস্থাপন আওয়ামী লীগের পক্ষে জাস্টিফিকেশনের জন্য। কারণটা হলো যে আওয়ামী লীগ দল হিসেবে মূলত তার মৃত্যু ঘটেছে 5ই অগাস্টে, দল হিসেবে। কারণ তার কোনো মতাদর্শিক ভিত্তি বলুন, তার সাংগঠনিক কিছু তার আছে, যেহেতু প্রচুর টাকা পয়সা তার মধ্যে আছে, অস্ত্রশস্ত্র তাদের হাতের মধ্যে আছে, তারা অত্যন্ত সশস্ত্র সংগঠন ছিল, ফলে তার এক ধরনের উপস্থিতি আছে। কিন্তু মূল প্রশ্নটা হচ্ছে এই যে জনগণের কাছে যাবার, দল হিসেবে জনগণের কাছে ন্যায্যতা পুনরুদ্ধার করবার, যে আমি এটা রাজনৈতিক দল আকারে আমি ভূমিকা রাখতে চাই, এটা তো করতে উপস্থাপন করবার মতো আমি মনে করি না যে বাংলাদেশে আওয়ামী লীগের পক্ষে সমর্থন আছে। এটা অনেকটা অ্যাবস্ট্রাক্ট কথাবার্তা। আপনি মনে করছেন না যে আওয়ামী লীগের কোনো সমর্থন থাকেও, ধরুন তার 30% ধরুন 30% যখন আগে ভোট দিত, কিন্তু আপনি কোনো ভোটের তো যেই তথাকথিত ভোট যেটা হতো, সেই ভোট তো নির্ভরশীল ভোট ছিল না। ফলে আমরা তো পরিসংখ্যানগতভাবে 5ই অগাস্টের পরে তো আমরা আসলে জনগণ মত সংগ্রহ করি নাই যে আসলে আওয়ামী লীগের পক্ষে আদৌ জনগণ আছে কিনা, সেটা ভিন্ন একটা তর্ক। ফলে আমরা অ্যাবস্ট্রাক্ট তর্ক করে আমরা আওয়ামী লীগের পক্ষে জাস্টিফিকেশন আমরা না করাটাই ভালো। আমি এই জন্য কথাটা বলেছি, পোয়েটিক জাস্টিস কথাটা বলেছি, যে আপনি ইতিহাসের কাছে আপনি যখন নিজেকে
বাধ্যবাধক বা জবাবদিহিতা করতে পারে, জনগণের সঙ্গে তো আপনি করেনই নেই, কিন্তু ইতিহাসের কাছে তো আপনার একটা জবাবদিহিতা রয়েছে। তাহলে এই জবাবদিহিতা করবার জন্যে যেই প্রজ্ঞাটুকু আপনার যদি কিছু থাকতো আওয়ামী লীগের মধ্যে, তাহলে আওয়ামী লীগ 5ই আগস্টের পরে অবিলম্বে একটা অনুশোচনা বা কোনোভাবে একটা ক্ষমা বা কোনোভাবে এমন কোনো ইঙ্গিত তারা দিত তাদের আচার আচরণের মধ্যে, যাতে জনগণ তাদের একটা রিকনসিলিয়েশন একটা প্রক্রিয়া ভিত্তিতে আমরা ঢুকতে পারতাম। আমি দেখুন খেয়াল করুন, শুরু থেকে কিন্তু আমি বারবারই একটা ট্রুথ অ্যান্ড জাস্টিস কমিশনের মতো রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন কথা বলে এসেছি প্রথম দিন থেকে, কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগের দিক থেকে তার কোনো আমরা প্রত্যুত্তর। এই কমিশন নিয়ে যদি একটু বিস্তারিত জানতে চাই, দক্ষিণ আফ্রিকার আদলে যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের কথা বলছেন, সেটি বাংলাদেশে কিভাবে কাজ করবে? না, প্রথম কনসেপ্ট আপনি ধরুন, বাংলাদেশে কি করে কাজ করবে এটা আমাদের আলোচনার বিষয়। আমরা কি করে করব ট্রুথ এবং জাস্টিসের ফিলোসফিটা আপনি শুনবেন। সেটা হলো এই যে এই সরকারের অনেক ধরুন যারা এই মানুষকে গুম করা, এক্সট্রাজুডিশিয়াল কিলিং, অত্যাচার করা, নির্যাতন করা, এটা অনেকটা হুকুমের অধীনে তারা করেছে অনেকেই, এর মধ্যে এদের সংখ্যা যথেষ্ট রয়েছে। ফলে যারা সত্যিকারের আসামি তাদেরকে চিহ্নিত করবার জন্যে আপনি অবশ্যই যারা অপরাধ করেছে সেই অপরাধটা তাদেরকে স্বীকার করাটা হলো যে প্রথম, যে আপনি যখন সত্যটা জানেন তখন কিন্তু আপনি ক্ষমা করবার একটা শর্ত তৈরি হয়। এটা হচ্ছে তার ফিলোসফিক্যাল জায়গাটা। এখন আমি বলি কীভাবে আপনি যাদের প্রিয় মানুষটা গুম হয়ে গিয়েছে, তারা নাই এবং তাদের সংখ্যা বিস্তর, এবং তারা কোথায় আছে, তারা যে মারা গেছে নাকি মারা যায়নি, তাদের লাশটা আপনি কোথায় লুকিয়ে রেখেছেন, লাশটা কোথায় ফেলে রেখেছেন, এটা জানার তো অধিকার তাদের আছে নিঃসন্দেহে। ফলে এটা যদি জানার অধিকার তাদের থেকে থাকে, তাহলে প্রথম কথা হচ্ছে যে সত্যটা জানা দরকার। এবং কে হুকুম দিয়েছে সত্যিকারের অপরাধীকে, দেখবেন সত্যিকারের অপরাধী যখন আপনি চিহ্নিত করতে যাবেন তাদের সংখ্যা কিন্তু খুবই কম। কিন্তু যদি আপনি সত্য না জানেন, তাহলে আপনি দেখবেন যে যারা সে হুকুমটা কার্যকর করেছে এরাই কিন্তু পরবর্তীকালে এদেরকে আপনি কিন্তু কী বলছেন ভিকটিম করছেন, এদেরকে কিন্তু অপরাধী করছেন, এদেরই শাস্তি হচ্ছে, এদেরই ফাঁসি হচ্ছে। এটা সেই জন্য ট্রুথ জানাটা, সত্য ঘটনাটা জানা সাংঘাতিক গুরুত্বপূর্ণ। আর এইভাবে ভাবেন, একটা পরিবার জানে না তার বাবা মারা গেছে কি মারা যায়নি, ফলে পরিবারের স্ত্রী জানেন না তিনি কি বিধবা নাকি বিধবা নন। ঠিক আছে, একটা কম বয়সী ভাবেন, আপনি একটা নারী কম বয়সী একটা মেয়ে ভাবেন তার স্বামী গুম হয়ে গেছে, সে কি সে জানে না তার স্বামী জীবিত আছে কিনা, সে সারা জীবন কেউই কেটে দেবে। এবং তার সম্পত্তির দিক থেকে একটা ব্যাপার আছে, কারণ আপনি যদি নিশ্চিত না হতে পারেন যে তারা মারা যাননি বা মারা গিয়েছেন, তাহলে ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরম্ভ করে সমস্ত কিছু সম্পত্তির ভাগ, সমস্ত বন্টন, সব কিছুর মধ্যে একটা জটিলতা তৈরি হয়। তাহলে সেই জন্য আমি মনে করছি ট্রুথটা, সত্য জানাটা অবশ্যই প্রয়োজনীয়তাটা আমরা জানছিলাম যে কেন দরকার এটি। এটা সত্য জানাটা দরকার ন্যায় বিচারের জন্য, ন্যায় বিচারের জন্য দরকার। সেটি আসলে কি যে আওয়ামী লীগের যে বিচারের প্রক্রিয়া তার মধ্য দিয়ে বা তার পাশাপাশি কি এই কমিশনটা কাজ করবে, নাকি এই কমিশনের কাজটা সম্পর্কে যদি একটু জানতে চাই কিভাবে? এটা নিয়ে অনেক ধরনের তর্ক আলোচনা দরকার। এটা তো আমরা আমাদের বাংলাদেশের বাস্তব পরিস্থিতিতে আমরা কি করব, কি ধরনের তার রূপ হবে, এটা কি ধরুন আন্তর্জাতিক, যদি আপনি যেটাকে আমরা বলি যে এই গুমের বিরুদ্ধে যে আন্তর্জাতিক সনদ জাতিসংঘের, ICPPED, এই সনদ অনুযায়ী আপনাকে একটা কমিশন আপনাকে থাকতে হবে। সেই কমিশনটা সরাসরি রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত এটা হবে না, মানে আপনার এটা তত্ত্বগত দিক থেকে এটা ন্যায় বিচারটা নিশ্চিত করতে পারে না। ফলে এমন একটা কমিশন আপনার দরকার যে কমিশনের উপর জনগণের নিয়ন্ত্রণও থাকবে। মানে কেন ধরুন এই যে গুম সংক্রান্ত আন্তর্জাতিক সনদটা আন্তর্জাতিকভাবে এটাকে গ্রহণ করতে বাধ্য হলো বিভিন্ন রাষ্ট্রের কারণটা হচ্ছে এই যে রাষ্ট্র এখানে অপরাধী, রাষ্ট্র করেছে অপরাধটা। ফলে আপনি রাষ্ট্রের অধীনে তো আপনি ন্যায় বিচার পেতে পারেন না। ফলে আপনাকে যেটা করতে হবে যে প্রচলিত যেই আপনার বিচার ব্যবস্থা তার বাইরে আপনাকে একটা ইনসাফ নিশ্চিত করবার জন্য আপনাকে একটা গুম কমিশন আপনার করতে হবে। অনেকে বলেন যে গুম কমিশন তো আমরা মানবাধিকার কমিশনের মধ্যে করতে পারি না, আপনি করতে পারেন না। কারণটা হচ্ছে যে মানবাধিকার লঙ্ঘনের যে অপরাধ, এই অপরাধ কিন্তু সবসময় রাষ্ট্র করে না। হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্র তার যখন আইন বা নীতি সে যখন প্রয়োগ করে বিভিন্ন রকম ক্ষেত্রে, ফলে এটার একটা বিচার সাধারণত ধরে নেওয়া হয়, প্রিসাপোজ করা হয় যদি রাষ্ট্রটা গণতান্ত্রিক রাষ্ট্র সে সেই বিচারটা পায়। কিন্তু গুমের যেই অপরাধের যে বিশেষ চরিত্র, এতে বোঝা যায় যে রাষ্ট্রের মধ্যে কিছু ক্ষয় ঘটেছে,
রাষ্ট্রের একটা ডিকাডেন্স, রাষ্ট্রের এমন একটা ক্ষয় জায়গায় গেছে যেখানে জনগণের একটা পাল্টা একটা তারই সমান্তরালে আরও কিছু প্রতিষ্ঠান থাকা দরকার যেন ন্যায় বিচার নিশ্চিত করা হয়। এই জন্য আপনার এটা সম্পূর্ণ এটা নিয়ে নিশ্চয়ই আপনি যেহেতু বললেন যে এটা নিয়ে আসলে অনেক গবেষণা দরকার আছে, অনেক কথা আমরা নিশ্চয়ই আপনাকে পাবো। গবেষণা হয়েছে এটা নিয়ে। আমাদের সমাজে যেহেতু এই চিন্তাগুলো এখনো অস্পষ্ট এবং অপরিচ্ছন্ন, ফলে সমাজ এটা নিয়ে যথেষ্ট আলোচনার দরকার হয়েছে। আমরা নিশ্চয়ই এটি নিয়ে শুধু এটি নিয়েই কথা বলবো, নিশ্চয়ই আপনাকেও সেই আয়োজনে পাবো। বাংলাদেশের ইতিহাসে এই জুলাই অভ্যুত্থানটা একটা অন্যরকম একটা কিছু জন্ম দিয়েছে, আমাদেরকে নতুনভাবে দেখতে শিখিয়েছে, অধিকার সম্পর্কে জানতে শিখিয়েছে, নতুন বাংলাদেশ আমরা যেটিকে বলছি। সেই জুলাই অভ্যুত্থানকে যারা নেতৃত্ব দিল, সেই নেতৃত্ব দানকারী ছাত্র তরুণদের নিয়ে আপনি বলেছেন যে জুলাই ঘোষণাপত্র না হয় ছাত্র তরুণরা বড় ধরনের জীবনের ঝুঁকিতে আছে। এই কথাটি আপনি বলেছিলেন, সেটি কি ধরনের ঝুঁকি আপনি সামনে? প্রথমত তো জুলাই গণ অভ্যুত্থান, দেখুন জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের উচিত ছিল একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করা। আমরা সেটা করিনি, এবং না করে আমরা যেটা করেছি পুরো অভ্যুত্থানকে আমরা বিদ্যমান সংবিধান এবং বিদ্যমান আইন ব্যবস্থার মধ্যে তাকে ঢুকে ফেলেছি। ফলে পুরনো রাষ্ট্রটা রয়ে গেছে। আপনি একটা শুধুমাত্র রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে আপনি কি করেছেন, আপনি তাকে সরিয়েছেন, কিন্তু আওয়ামী ব্যবস্থা কিন্তু রয়ে গেছে বাংলাদেশ। যখন এই আওয়ামী ব্যবস্থাটা রয়ে গেছে, জুলাই যে ঘোষণা তরুণরা দিতে চেয়েছিল, ছাত্র তরুণরা, সেটা হচ্ছে একটা বাংলাদেশের জন্য একটা নতুন গঠনতন্ত্র প্রণয়নের প্রক্রিয়া শুরু করা। মানে বাংলাদেশের জন্য একটা নতুন গঠনতন্ত্র আপনার দরকার, যে গঠনতন্ত্র শুরু হওয়ার আগে ঘোষণা দিতে হবে যে পুরনো গঠনতন্ত্র বাতিল, এটাকে আপনি ফেলে দিতে হবে। এটা আপনার এখানে কোনো রকম নেগোসিয়েশনের সুযোগ নেই। কিন্তু আপনি যখন পুরনো গঠনতন্ত্রটা রেখে দিচ্ছেন, কনস্টিটিউশন রেখে দিচ্ছেন, তার মানে আপনি ইচ্ছা করলে ছাত্র তরুণদের আপনি এই পুরনো এই শেখ হাসিনার ফ্যাসিস্ট সব গঠন সংবিধানের অধীনে তাদের কিন্তু আপনি বিচার করতে পারেন। এটা বিপজ্জনক ছাত্রদের জন্য, এবং এই যে বিপদটা আপনি ঝুলিয়ে রাখা হয়েছে, এটা আমি মনে করি যে এটা একটা সবচেয়ে বড় রাজনৈতিক সমস্যা আমাদের সামনে, এবং খুব দ্রুতই এটা বড় ধরনের সংকটের আকারে এটা হাজির হবে। কারণ সমাজের বিভিন্ন রকম ক্ষমতার ক্ষেত্রে বিভিন্ন রকম শক্তি যেগুলো রয়ে গেছে, আওয়ামী লীগ দল আকারে চলে গেছে, কিন্তু আওয়ামী লীগের ভূত সেটা আমলাতন্ত্রে পাবেন, সেটা আপনি পুলিশের মধ্যে পাচ্ছেন, সেটা আপনি সেনাবাহিনীর মধ্যে পাচ্ছেন, সেটা বিভিন্নভাবে সমাজ বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে পাচ্ছেন। ফলে এই শক্তিটা তো রয়ে গেছে। তো আপনি যদি এই নতুন গঠনতন্ত্র প্রণয়নের ঘোষণা আপনি না দেন, আপনি কার্যত মূলত ছাত্রদেরকে আপনি মূলত ফাঁসিতে ঝুলাবার ব্যবস্থা করেছেন বলে এটা ভয়ানক অপরাধ। রাজনৈতিক সংকটগুলো যেরকম আছে, সেই সাথে আমরা নতুন বাংলাদেশের সামাজিক কিছু সংকটও প্রকট আকারে চোখে পড়েছে সকলেরই, যেটি আসলে ডিনাই করার কোনো সুযোগ নেই। মাজার ভাঙার মতো ঘটনা ঘটেছে, আমরা দেখেছি নারীর সম্মানহানির ঘটনা, বেশ কয়েকটি ঘটনা ঘটেছে যেখানে মবের সংস্কৃতি তৈরি হয়েছে এবং যেটি শেষ হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি না শেষ হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে এই বাংলাদেশে কেন এসব হবে, কেন এসব হচ্ছে, কারা এসব করছে? না, প্রথমত যে কোনো দেশে যখনই এই ধরনের একটা ব্যবস্থার যখন রূপান্তর ঘটে, রূপান্তরের প্রক্রিয়ার মধ্যে আপনি ঢোকেন, তো সেই হিসেবে তো এই ধরনের ঘটনা ঘটাতে অস্বাভাবিক কিছু না। কিন্তু আপনি যে এটা ঘটবে এটা তো আপনার জানা কথাই, আচ্ছা আমাদের এখানে এটা ঘটবে। আরেকটা বড় কথা, কারণ পুলিশ এখানে কোনো সহযোগিতা করেনি, কারণ পুলিশ যোগদান করতে দেরি করেছে। দ্বিতীয়ত অন্তর্বর্তীকালীন উপদেষ্টা সরকার তারাও কিন্তু আপনার এখানে আইনশৃঙ্খলা বাহিনীকে নতুন করে যে আপনার প্রশিক্ষণ দেবে বা নতুন কোনো থানায় বা নতুন পুলিশ আপনার তারা নিয়োগ দেবেন, তারাও কিন্তু কোনো প্রয়াস তারা করেননি। ফলে তাদের দিক থেকে ব্যর্থতা আছে। কিন্তু যদি আপনি তুলনা করেন অন্যান্য দেশের একটা বিপ্লবী পরিস্থিতির পরে যেই পরিমাণ সহিংসতা হওয়ার কথা ছিল, যেই পরিমাণ মব হওয়ার কথা ছিল, সেই পরিমাণ মব কিন্তু হয়নি। আচ্ছা, কিছু হয়নি। এটা আমি বলবো যে কিছু হয়নি বলা ঠিক, আমরা নিশ্চয় আপনার এটা হয়েছে, কিন্তু তুলনায় আমরা আসলে বলতে পারি যে বাংলাদেশের জনগণ শান্তিপ্রিয়, সহিংসতা তারা পছন্দ করে না। যেখান থেকে মবটা আমরা দেখেছি, এটা হলো যে যেমন ধরুন ফ্যাসিজম কথাটা যখন বলি, ফ্যাসিবাদ কথাটা বলি, তাহলে ফ্যাসিবাদের যে মতাদর্শিক ভিত্তি, এটা হচ্ছে যে জাতিবাদী ভিত্তি। আমি একটা জাতি এবং আমার বাইরে যারা তারা আমার শত্রু, ফলে আমি যখনই সুযোগ পাই তাদেরকে আমি কি করতে পারি, আঘাত করতে পারি, তার বিরুদ্ধে সহিংস কোনো একটা ভূমিকা আমি রাখতে পারি। তাহলে এখানে বাঙালি জাতিবাদী শক্তির পতনের পর
যেই শক্তিটা সামনে এসেছে সেই শক্তিটা হচ্ছে যে আমরা যেটা কারণে বলি ধর্মীয় জাতিবাদী শক্তি। ফলে সেকুলার জাতিবাদ এবং ধর্মীয় জাতিবাদ একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। ফলে ধর্মীয় জাতিবাদের বিরুদ্ধে যে রাজনৈতিক প্রস্তুতি আমাদের দরকার ছিল, সাংস্কৃতিক যে প্রস্তুতি দরকার ছিল, এটা কিন্তু আমরা কেউই করিনি। আমরা অনেক এলাকালেই করেছি, অনেকে কথাবার্তা বলেছি, কিন্তু এর জন্য আমরা প্রস্তুতি আমরা গ্রহণ করিনি। প্রস্তুতি না গ্রহণ করে আমরা কী করেছি দেখুন, আমরা বাংলাদেশের যে পুরো এখনকার যে রাজনৈতিক বয়ানটা এখনও এই ইসলাম বনাম বাঙালি সংস্কৃতি, বাংলা ভাষা বাংলা সংস্কৃতি আর তার বিরুদ্ধে হচ্ছে ইসলাম, এই বাইনারির উপর কিন্তু আমাদের রাজনীতিটা দাঁড়িয়ে আছে। এখন যেহেতু এটা শেষ করে একটু এই বাঙালি ভাষা এবং সংস্কৃতির তার যে বয়ান, তাকে ভিত্তি করে যে ফ্যাসিস্ট সংস্কৃতি আমরা দেখলাম, এটার যখন পতন ঘটলো, ঠিকই সঙ্গে সঙ্গে তার পাল্টা আপনার আমরা একটা ধর্মীয় জাতিবাদী ফ্যাসিস্ট শক্তির উত্থান দেখেছি। এটা তো অত্যন্ত স্বাভাবিক একটা, এটাই করতে পারতো, এটাই অনিবার্য ছিল। এটাকে মোকাবেলার কথা বলেন আমরা আলোচনা করতে পারি, আমরা কি করে মোকাবেলা করব। এটি আসলে এখন আমাদের মূল কনসার্নটা আসলে, বিশেষ করে আপনাকে যখন পেয়েছি তখন মনে হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে আমি সব থেকে বেশি আলোচনা করতে পারি। ধর্মীয় জাতিপাতের যেটি আপনি কথা বলছিলেন, সাংস্কৃতিক যে আসলে আমাদের যে পরিবর্তনটা দরকার ছিল, কিন্তু আমরা আসলে তার উল্টো চিত্রটা দেখতে পাচ্ছি। ধর্মীয় বিষয়টা নিয়েই যদি একটু কথা বলি। প্রথমত একটা জিনিস পরিষ্কার করতে, ধর্মীয় জাতিবাদ বলার মানে এই নয় যে আপনি অ্যান্টি ইসলামিক পজিশন নেবেন, না, নিঃসন্দেহে। আমরা ধর্ম হলো আমার বিশ্বাস, আমার আকিদা এবং আমার ইমান, আপনি যেভাবে বলেন এটা, কিন্তু আকিদা এবং ইমানের বাইরেও ধর্মের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে তার সাংস্কৃতিক, সামাজিক এবং দার্শনিক ভূমিকা। কারণ ইসলাম আর যে কোনো ধর্মের মতো তারও কিছু মৌলিক কিছু প্রস্তাবনা আছে যেটা সার্বজনীন, মানে আমি মুসলিম হতে পারি, কিন্তু ইসলামের কিছু সার্বজনীন প্রস্তাবনা আছে। সেই সার্বজনীন প্রস্তাবনাটা যখন আপনি গ্রহণ করেন, তখন সেই প্রস্তাবনাটুকু সমাজের চিন্তা চেতনা, তার যে বুদ্ধিবৃত্তিক তার যে লড়াই, সাংস্কৃতিক যে লড়াই, সেটা তার অঙ্গীভূত হয়ে যায়, তাকে আর বিচ্ছিন্নভাবে এটা আর থাকে না। ঠিক আছে, ধর্মের পরিচয়টা ভিন্ন। যখন আপনি ধর্মের পরিচয়ে নিজেকে যখন হাজির করতে যান, এটাকে বলা হয় ধর্মীয় জাতিবাদ। কিন্তু ধরুন আপনি ইসলাম, আমি কোরআন পড়ে আমার মতো করে একটা ইতিবাচক দিক, তার একটা সার্বজনীন আমি মূল্যবোধ আমি সামনে হাজির করতে পারি। আমি একটা ভালো উদাহরণ দিলে আপনার দর্শকরা ভালো বুঝবে। ধরুন 1971 সালে আমরা যে ঘোষণা আমরা দিয়েছিলাম, আমরা স্বাধীনতার ঘোষণা যেটাকে বলে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সেখানে আমরা বলেছি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ইনসাফ কায়েম করব, তার ভিত্তিতে আমরা একটা নতুন বাংলাদেশ গঠন করব, গণতান্ত্রিক বাংলাদেশ। এখন খেয়াল করুন, সাম্য, এই মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, তিনটেই কিন্তু ইসলামের আদর্শের সঙ্গে সংগতিপূর্ণ। তাহলে এটা কিন্তু ধর্মীয়, আমি কিন্তু এটাকে হাজির করছি ধর্মীয় কায়দা না, হাজির করছি একটা পলিটিক্যাল ফিলোসফি আকারে। তাহলে তেমনি আপনি ইসলামের কাছে প্রচুর ফিলোসফিক্যাল আপনার প্রস্তাবনা রয়েছে অন্তর্নিহিত। যেমন ইসলামের যে মানুষ সম্পর্কে তার ইসলামের যে ধারণা, যে মানুষ হচ্ছে আল্লাহর খলিফা, যে মানুষের মধ্যে এমন কিছু রুহানি সত্তা আছে যে তাকে আপনি জুলুম করতে পারবেন না, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বা আপনি যেহেতু আল্লাহর খলিফা, আপনি এই মানুষ হিসাবে আপনি সবসময় স্বাধীন, ফলে আপনি কারো পরাধীনতা আপনি যদি মেনে নেন, আপনি কিন্তু তখন আর মুসলিম থাকছেন না। আপনি তো স্বাধীন, আপনাকে স্বাধীন করে দুনিয়াতে পাঠানো হয়েছে। পার্থক্য কোথায় দেখুন, এটার সঙ্গে ধরুন খ্রিশ্চান থিওলজি কিংবা আপনার হিন্দু থিওলজি কিন্তু এতে মারাত্মক তফাৎ আছে। খ্রিশ্চান থিওলজির মধ্যে মানুষ হচ্ছে পাপী, আদি পাপী। আর ঠিক তেমনি করে হিন্দু থিওলজির মধ্যে মানুষ কিন্তু যেহেতু পাপ করেছে তার আগের জন্মে, অতএব সে জন্মগ্রহণ করেছে। ইসলাম তার সম্পূর্ণ বিপরীত। তাহলে এই যে আপনি কথাটা আমি ব্যাখ্যা বললাম আপনার দর্শকদের জন্য, এতে বোঝা যাচ্ছে মানুষ সম্পর্কে ইসলামের যে কনসেপ্ট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিটিক্যাল কনসেপ্ট। ফলে এই কনসেপ্টে যখন আপনি আনছেন, এটা কিন্তু মানুষের মহিমা কায়েম করবার জন্য একটা পলিটিক্যাল কনসেপ্ট হতেই পারে, যেটা আমরা যেটাকে আপনি মানবতাবাদ বলুন, কি মানুষের মহিমা কায়েম করা বলুন, ব্যক্তির মর্যাদা প্রতিষ্ঠা করা বলুন, ব্যক্তির স্বাধীনতা প্রতিষ্ঠা করা, যেভাবে আপনি বলেন না কেন, আপনি ঘুরে ফিরে কিন্তু ইসলামকে কায়েম। একটা সময় বলছিলেন যে ইসলাম বনাম বাঙালি, সেটিকে আমাদের দেশে বিশেষভাবে চর্চা করা হয় বা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় আমাদের মাঝে। সেটি নিয়ে আরেকটু যদি একটু কথা বলি, এবং ধর্মীয় জাতিবাদের বিষয়ে কথা বলেছেন, আমরা একটু সাংস্কৃতিক বিষয়টার দিকেও আলোচনা করতে চাই। সাংস্কৃতিক মানে কি, প্রশ্নটা সুনির্দিষ্ট প্রশ্নটা কি? জি, এই যে সাংস্কৃতিক কিছু পরিবর্তন আমরা জুলাই অভ্যুত্থানের পর দেখেছি, আক্রমণ দেখেছি অনেক জায়গায়। আপনি মবের কথা বলছেন, আপনি ইঙ্গিত করছেন। মবটা তো
আপনার যেটা হবে যে সেটা হচ্ছে প্রথমত আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন অবনতি ঘটে এবং আমরা যখন সেটাকে প্রপারলি যখন তাকে আমরা রাষ্ট্রের তরফ থেকে এটাকে যখন মোকাবেলা করতে পারি না এবং সমাজে যখন বিভিন্ন ইস্যু সম্পর্কে চেতনা পলিটিক্যাল এডুকেশনটা কম থাকে তখন স্বভাবতই আপনার এটা অনেক সময় জনগণের ন্যায়সঙ্গত ক্ষোভ বিক্ষোভ মব আকারে হাজির হয়। কারণ প্রথম কথা হচ্ছে মবটা কি, মবটা প্রথমত জনগণের কোনো একটা ক্ষোভ প্রকাশের কোনো প্রাতিষ্ঠানিক কোনো ক্ষেত্র আমরা তৈরি করিনি, ফলে সেটা স্বভাবতই দলগতভাবে প্রতিবাদ করা, দলগতভাবে যেহেতু সে বিচার পাবে না বলে জানে সেই জন্য সে কী করে, সে একটা 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 অন্যায় কিছু কাজ করে, যার বিরুদ্ধে সে অভিযোগ করে তাকে সে একটা আক্রমণ করতে যায়। এটা তো আমরা ধরুন এই একদিকে র্যাব মানুষকে মারছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, অন্যদিকে মনে আছে কিনা আপনার যে মানুষকে যদি কেউ ধরুন একটা অপরাধী হিসেবে ধরুন ছেলে ধরা হিসেবে ধরা পড়লো, পকেট মার হিসেবে ধরা পড়লো, ওকে কিন্তু পিটিয়ে মারছে। ফলে এটার কারণটা হচ্ছে জনগণ যখন কোনো কারণে তাদের মনে এটা এসে যায় যে তার যে ক্ষোভ বিক্ষোভ এটাকে প্রশমিত করবার এবং তার ক্ষোভের বা তার যে অভিযোগের বিপরীতে ন্যায় বিচার পাবার কোনো প্রতিষ্ঠান সমাজে নাই, 2 নম্বর তার কথা শুনবারও কোনো ক্ষেত্র সমাজে নাই এবং সে একটু বিচ্ছিন্ন বোধ করে সমাজ থেকে, তখন এটার যে নাটক বন্ধ হয়ে যাওয়া, বন্ধ করে দেবার এবং সেই সাথে মাজার ভাঙার যে বিষয়টি প্রশ্ন করছিলাম, সেটি মাজার ভাঙার প্রশ্নটা আপনার তো মবের জন্য সবসময় হয়েছে তা তো না। এটা হচ্ছে আপনি এই দুটো এগুলো আলাদা করে ভাবতে হবে। এটা হচ্ছে মবের হলে যে আপনি কোনো একটা বিষয়কে আপনি চাইছেন না, যেমন ধরুন একটা আমরা দেখেছি না একটা মেয়েকে তার ওড়না নিয়ে কথা বলতে গেছে, তারপর তাকে আবার বিরাট হিরো আকারে নিয়ে আসা, এটা হলো মবের, এটা হচ্ছে মবের একটা উদাহরণ। কারণ ইসলাম নিয়ে কথা বলবার, ইসলাম আসলে ইসলামের আকীদাগত দিক কী এবং তার সাংস্কৃতিক দিক কী, তার ফিলোসফিক্যাল দিক কী, তার বুদ্ধিবৃত্তিক ক্ষেত্র কী কী, এটা তো আমাদের সমাজে চর্চা হয়নি। হয়েছে কি বলুন, সেকুলাররা তো ক্রমাগত ইসলাম বিদ্বেষী ছিল আগাগোড়ায়, দীর্ঘ একদিন থেকে না, সে দীর্ঘকাল থেকে, সে 1947 পরে 52 সালের পর থেকে যখনই বাঙালি জাতিবাদের উত্থান ঘটেছে, সেই বাঙালি জাতিবাদের তো ভিত্তিটাই তো ইসলাম বিদ্বেষী। শুধু তাই নয়, বাঙালি জাতীয়বাদের যে রাজনৈতিক যে প্রকল্প সেটা তো ইসলাম নির্মূল প্রকল্প, এটা শুধু সেকুলারিজম না। কারণ সে যখন ধর্ম নিরপেক্ষতার কথা বলে, গণতান্ত্রিক রাষ্ট্র মানেই কিন্তু ধর্ম নিরপেক্ষ, কিন্তু আপনি যখন আলাদা করে ধর্ম নিরপেক্ষতা যখন ঢোকান সংবিধানে, এর মানে কিন্তু আপনি ইসলাম নির্মূল রাজনীতিকে প্রমোট করছেন। তাহলে আপনি এই যে 50 বছর ইসলাম নির্মূল রাজনীতিকে আপনি যখন প্রমোট করেছেন, তো তার তো একটা রিয়াকশন সমাজে থাকবে, হবে। সেই রিয়াকশনটাই আমরা কি এখন সেটা আমরা দেখছি। কিন্তু কিন্তু এটাকে মোকাবেলা করবার জন্য যে কাজটা করা দরকার ছিল অন্তর্বর্তীকালীন সরকারের, সেই যে বিচক্ষণতা এবং প্রজ্ঞা যে এই 50 বছর পরে এরকম একটা রিয়াকশন হতে পারে, তার কোনো প্রস্তুতি তার যেমন ছিল না, তার আমি বলতে ইন্টেলেকচুয়াল এবং লিগাল প্রস্তুতি ছিল না। অন্যদিকে যখন মাজার ভাঙা হয়েছে সেই ক্ষেত্রেও এই সরকারের শিথিলতা আমরা দেখেছি। শুধু মাজার ভাঙার কথা কেন বলছেন আপনি? এই যে রসুলের অপমান করলে আমি হাতের অধিকার চাই এবং আপনি মৃত্যুদণ্ড আমরাই বাস্তবায়িত করব, এটা বলে তো আপনি আইনের বাইরে থেকে যাচ্ছে কিছু মানুষ। আপনি ঠিক আছে, তাহলে এটার দায়টা কাকে নিতে হবে? অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। কারণ যারা অপরাধ করছে, অপরাধের তো তার শাস্তি হতে হবে। রাষ্ট্র তো রয়েছে, রাষ্ট্রের বাইরে আরেকজন ব্যক্তি রাষ্ট্রের ক্ষমতা নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে সে কথা বলছে। শুধু কিরকম কথা বলছে না, সোশ্যাল মিডিয়াতে ডিক্লেয়ার করছে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করবার অধিকার সে চাইছে। আপনি তাকে উপেক্ষা করে গেছেন এই দাবিগুলোকে, এইটাতে করে তো রাষ্ট্রটা টেকে না। আপনি তখন থেকে রাষ্ট্রের পতন শুরু হয়েছে যখন আপনি এই দাবিগুলোকে মোকাবেলা করেননি। আপনি নিঃসন্দেহে যদি আপনি রসুলের অপমান করেন, তার অবশ্যই এটা নিয়ে সমাজে আলোচনা হওয়া উচিত। অবশ্যই এটা অপরাধ আকারে যদি আমাদের সমাজ মনে করে অপরাধ আকারে নেওয়া উচিত। সেই ক্ষেত্রেও রাষ্ট্রের যেমন ভূমিকা রয়েছে, ঠিক তেমনি আপনি যখন ভুলভাবে ব্যাখ্যা করেন ইসলামকে, আপনি যখন এমন সব কথাবার্তা বলেন যার সঙ্গে ইসলামের সত্যিকারের কোরআনের তার কোনো সঙ্গতি নেই, তখনও কিন্তু রাষ্ট্রের একটা ভূমিকা থাকে যে তুমি এমন কোনো ব্যাখ্যা দিতে পারবে না যেটা রাষ্ট্রকে বিপন্ন করে, সমাজকে বিপন্ন করে, সমাজকে বিভক্ত করে, এবং সমাজের মধ্যে বিভিন্ন রকম সংঘর্ষ। এই অভ্যুত্থানের মূল বিষয়টি যেটা ছিল সেটি হচ্ছে যে আমরা যে বাংলাদেশকে দেখে এসেছি সেই বাংলাদেশের সংস্কারগুলো নিয়ে, নারী সংস্কার কমিশনের কথা। অভ্যুত্থানে
জি। গণ অভ্যুত্থানের মূল মর্মটাই ছিল জনগণকে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিতে হবে, এটাকে বলে গণ অভ্যুত্থান। সেটি কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমি হবে? আসছি পরে, জি আপনি আগে প্রথমত কনসেপ্টটা পরিষ্কার করেন। জি জি জি। গণ অভ্যুত্থান মানে হলো এতদিন পর্যন্ত রাষ্ট্র দাবি করত সার্বভৌমত্ব রাষ্ট্রের, কিন্তু রাষ্ট্র সেই সার্বভৌমকে সে কী করেছে, সেটাকে সে খারাপভাবে ব্যবহার করেছে, সে গুম করেছে মানুষকে, জুডিশিয়াল কিলিং করেছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, সে বিভিন্নভাবে জনগণের উপর অত্যাচার করেছে। ফলে জনগণ বলছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে এখন থেকে ক্ষমতা জনগণের কাছে আসতে হবে। কেন? কারণটা হলো লিগেলি, আইনগতভাবে এবং রাজনৈতিকভাবে জনগণই সার্বভৌম, ক্ষমতার অধিকারী। ওকে। ফলে একে বলা হয় পপুলার সভারেন্টি। আপনাকে আগে প্রথমত কনসেপ্ট না বুঝতে পরের কথা আমি বুঝতে পারবো না। এটাকে বলা হয় পপুলার সভারেন্টি, গণ সার্বভৌমত্ব। ফলে পুরো যদি গণ অভ্যুত্থান বলেন, তার মানে হলো আমরা গণ সার্বভৌমত্ব কায়েম করার জন্যে এতগুলো মানুষ তাদের জীবন দিয়েছে, এতগুলো মানুষ শহীদ হয়ে বসে আছে। তাহলে সেই গণ সার্বভৌমত্ব তো আপনি কায়েম করতে দিলেন না। তো আপনি তাকে কি করলেন? আপনি আবারও তাকে সেই পুরনো সেই ফ্যাসিস্ট রাষ্ট্রের সংবিধানের অধীনে আপনি ঢুকিয়ে ফেললেন। তো এটার দায়টা কে নেবে? যারা এটা করেছে তারাই নেবে। কেন তারা বাংলাদেশের সংবিধানের অধীনে এই রাষ্ট্রকে নিয়ে গেল, এটা জবাবদিহি তো তাদেরকে করতে হবে। এটা তো ইতিহাসের কাছে তো ক্ষমা নেই, ঠিক আছে না? ওকে, সেই জন্য আমি বলবো যে আমরা এই গণ অভ্যুত্থান সংস্কার নিয়ে কোনো কথা ছিল না, কখনো এই দাবি ছিল না। কিন্তু সাধারণ মানুষের মধ্যে আসলে কোন কনসেপ্টগুলো ছড়িয়ে পড়ছে, সাধারণ মানুষ সহজভাবে কোনগুলো বুঝছে? আমি যদি একটু সেটি যদি একটু জানতে চাই যে সাধারণ মানুষ কোনগুলো বুঝতে পারছে। ধরুন আমি তো আমি সাধারণ মানুষের পক্ষ থেকে তো কথা বলছি, তাদের ইচ্ছাটাই বলছি। পলিটিক্সে, রাজনীতিতে এবং রাজনৈতিক দর্শনে যে শব্দটা বা আইনি যে শব্দটা, এটাকে বলা হয় অভিপ্রায়, জনগণের অভিপ্রায়। আমাদের সংবিধানে আছে এটা, সেটা হচ্ছে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি। এটাকে বলা হয় গণ অভ্যুত্থান বা গণতন্ত্র। ওকে, এটা আপনি কনসেপ্টটা পরিষ্কার বুঝতে হবে। ফলে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি, এটা হলো গণতন্ত্র, নির্বাচন না। নির্বাচন সম্পর্কে যে কথা আপনার শুনেছেন, আমি নির্বাচনে আসলে বলিও নি, প্রশ্ন করিনি। আমি আপনাকে একটু যদি আমি আপনাকে না আপনি বলেছেন তাই বলিনি। আপনি আমাদের সমাজের যে চিন্তার যে অবস্থা, যে ব্যাপারটা রয়েছে, সেটাকে আমি পরিষ্কার করেছি যে মূল কনসেপ্ট, যদি আপনি গণ অভ্যুত্থান বলেন, তাহলে আপনাকে বলতে হবে যে গণ অভ্যুত্থানটা হয়েছে অতএব জনগণের একটা সামষ্টিক অভিপ্রায় ছিল, যে কারণে সাইদ হাত তুলে সে শহীদ হয়েছে, মুগ্ধ শহীদ হয়েছে। কারণ তাদের মনের মধ্যে কিছু সামষ্টিক অভিপ্রায় ছিল, যে অভিপ্রায়ের সঙ্গে তার ব্যক্তি জীবনটা, তার জীবের জীবনটা সে কি কোরবানি দিতে সে রাজি হয়েছে। এগুলো পলিটিক্যালি আপনাকে ফিলোসফিক্যালি বুঝতে হবে। আপনি আমাকে দার্শনিক বলেছেন, আমি দার্শনিক ব্যাখ্যা দিচ্ছি, পলিটিক্যাল সায়েন্সের ব্যাখ্যা দিচ্ছি। আপনি যদি রুশো পড়েন, সেখানে আপনি দেখবেন শব্দটা জেনারেল উইল। জেনারেল উইল কথাটা হচ্ছে জনগণই সার্বভৌম ক্ষমতা। যখনই বলবেন, আপনাকে অবশ্যই গণসার্বভৌমত্ব এই ধারণাকে আপনাকে মেনে নিতে হবে। গণসার্বভৌমত্বের বিষয়টি নিশ্চয়ই এতক্ষণে দর্শক যারা দেখছেন তারা পরিষ্কার হয়েছেন। নারী সংস্কার কমিশন নিয়ে একটু কথা বলতেই হয়। যে প্রস্তাবনাগুলো আসলে সে সময় 19 এপ্রিল প্রধান উপদেষ্টার কাছে আমাদের সংস্কার কমিশন দিয়েছিলেন, সেখানে বেশ কিছু সুপারিশ ছিল, 433-এর মতো সুপারিশ। কিন্তু পরবর্তীতে এটি নিয়ে আসলে নানান তর্ক, নানান বিতর্ক, নানান সমালোচনার জন্ম দেয়। বিশেষ করে আমরা ইসলামিক বেশ কয়েকটি বড় দলকে দেখেছি এটার বিরোধিতা করতে। বিশেষভাবে একজন আলোচিত ইসলামিক বক্তা শায়েখ আহমদুল্লাহ, তিনি বলেছেন যে নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা এদেশের পরিবার ব্যবস্থাপনা ভাঙার এক গভীর নীল নকশা। তিনি এটি বলেছেন। আপনার কাছে কি মনে হয় এই সংস্কার কমিশনের যে অভিপ্রায় বলি বা যে প্রস্তাবনা সুপারিশ, সেগুলো আসলে কোনো নীল নকশা কিনা? প্রথমত যখন আপনি নীল নকশা বলেন, ষড়যন্ত্র বলেন, বোঝা গেল আপনি চিন্তা করতে অক্ষম। ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে সমাজ ব্যাখ্যা হয় না, ষড়যন্ত্র তত্ত্বের রাজনীতি ব্যাখ্যা হয় না। আপনি নারী কমিশনের তো খুব পরিষ্কার তাতে বক্তব্য আছে, আপনি সেই বক্তব্য নিয়ে আমরা কথা বলতে পারি। প্রথমত আমি বলবো যে নারী কমিশনে শুধু না, সমাজের যে কোনো সংঘ, যে কোনো আপনার সমিতি, সরকার দ্বারা এটা তৈরি হোক কি না হোক, তাদের বক্তব্য বলার অধিকার আছে, ঠিক আছে? আমাদের আলেমরা যদি কোনো বক্তব্য দেন, আমরা এটা ঘোরতর বিরোধী হলো, আমরা মনে করি তাদের এটা বলার অধিকার। এটাকে বলে গণতন্ত্র। মানে গণতন্ত্র মানে আপনার বাক, ব্যক্তির স্বাধীনতা, বিবেকের স্বাধীনতা, আপনাকে অবশ্যই রাষ্ট্রকে রক্ষা করতে হবে। যে কোনো আপনি দেখবেন যে আমি কিন্তু হেফাজত যখন এসেছিল 2013 সালে, হেফাজতের সমাবেশ করা, ক্ষোভ করা, বিক্ষোভ প্রকাশ করা, এটাকে আমি নিঃশর্ত সমর্থন করেছি। এটা হিস্ট্রি। ঠিক তেমনি একই স্পিরিটে আমি বলবো যে এই ইসলামপন্থীদের উচিত যে নারী কমিশন যদি তার একটা বক্তব্য দেয়,
তাকে তাকে তাদের বক্তব্য প্রকাশের অধিকারকে নিঃশর্তে স্বাগত জানানো এবং তা নিয়ে তর্ক বিতর্ক অবশ্যই হবে। কিন্তু আপনি যখন এদেরকে বেশ্যা বলে গালি দেন মেয়েদেরকে, আপনি এরা প্রত্যেকের সমাজের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমি মনে করি এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী, সম্পূর্ণ ইসলাম বিরোধী। আপনি এই একজন মেয়েকে অমর্যাদা করছেন, এমন ভাষা ব্যবহার করছেন যেটা ইসলামের আদবের সঙ্গে যায় না। ফলে এই যারা নিজেদেরকে মাওলানা বলে দাবি করছেন তারা আদৌ ইসলামী আদর্শের অন্তর্ভুক্ত কিনা এটা প্রথম আমাদের প্রশ্ন তুলতে হবে। তারা এই আদবের অন্তর্ভুক্ত নন। কারণ আপনি যদি রিয়েলি ইসলামকে মানেন, আপনি রসুলকে মানেন, আপনি বেবি খাদিজাকে মানেন, বেবি আয়েশাকে মানেন, ঠিক আছে না, তাহলে আপনাকে প্রথম কাজটা হতে হবে যে আপনাকে নারীকে সম্মান করতে হবে। আপনি আপত্তি করেন, কোনো সমস্যা নেই, এটা হলো 1 নম্বর প্রথম পয়েন্ট। 2 নম্বরটা আমার প্রশ্ন হচ্ছে নারী কমিশনের, আমি আরও সবগুলো কমিশনের রিপোর্ট কম বেশি পড়েছি, শুধুমাত্র আমি সম কমিশনের রিপোর্টটা এখনও পুরোপুরি হাতে পাইনি, ফলে আমি জানি না। আমি শুনেছি ওটা একটা ভালো রিপোর্ট হয়েছে। আমি মনে করি জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট অন্য সমস্ত যেসব কমিশনের রিপোর্ট আমার চোখে পড়েছে একমাত্র নারী কমিশনটা ধারণ করে। কেন ধারণ করে? বাংলাদেশে নারীদের যে অভিপ্রায়, তারা যেটা চাইছেন এটা সে ধারণ করছে। গণ অভ্যুত্থানের পরে তো তাকে কথা বলতে দিতে হবে, আপনি অ্যাগ্রি করেন বা না করেন। ফলে তারা কি বলছে? তারা বলছে যে আমরা পারিবারিক আইন যেমন আছে তেমনি থাকুক, আমরা তো ধর্ম সংস্কার কমিশন না, এটা নারী কমিশনকে দাবি করেছে আমরা ধর্ম সংস্কার করতে বসেছি, তারা তো এটা বলেন না। তারা বলেছেন যে ধর্ম তো ধর্মের জায়গায় থাকবে, পারিবারিক আইন পারিবারিক জায়গায় থাকবে। কিন্তু যেহেতু আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলছি, অতএব গণতান্ত্রিক রাষ্ট্রে ব্যক্তি হিসেবে নারীর একটা মর্যাদা কায়েম করতে হবে। এবং ফলে তাদের ভাষায় একটা সিভিল অপশন, মানে এই পারিবারিক যেই আইনের মধ্যে আপনি চাইলে থাকতে পারেন, আর যদি আপনি মনে করেন যে আপনি এর বাইরেও আপনি রাষ্ট্রের কাছে আপনি ন্যায় বিচার চাইবেন সম্পত্তির ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে, আপনি সেটা আপনি চাইতেই পারেন। ফলে তারা যে কথাটা বলেছেন এটাকে বলে সিভিল অপশন, মানে পারিবারিক আইন থাকবে, ধর্ম আছে আমার, এর বাইরেও আপনাকে নারীকে সে স্বাধীনতা দিতে হবে যাতে তিনি সেই সুযোগটুকু তিনি গ্রহণ করতে পারেন। ছোট ছোট 2টি প্রশ্নের উত্তর নিতে চাই, কেননা খুব বেশি সময় হাতে এখন নেই। গতকাল যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়, তখন যেসব ছাত্ররা আসলে বিক্ষুব্ধ ছিল, তারা উচ্ছ্বসিত হয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার চেষ্টা করে, সেখানে অন্য একটি গ্রুপ তাদেরকে আসলে অবদমিত করার চেষ্টা করে, হেনস্থা করার চেষ্টা করে, তাদের জাতীয় সঙ্গীত বন্ধ করে দেয়। তার প্রতিবাদে আজকে সেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের জাতীয় সঙ্গীত গায়। তারা বলছে যে জাতীয় সঙ্গীত অবমাননা আসলে স্বাধীনতাকে অস্বীকার করা। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আমি অবশ্যই মনে করি জাতীয় সঙ্গীত আপনি যখন আপনি অবমাননা করবেন, আর দ্বিতীয়ত হচ্ছে কেন আমরা রবীন্দ্রনাথের এই গানটা, রবীন্দ্রনাথকে কিন্তু আমাদেরকে রক্ত দিয়ে অর্জন করতে হয়েছে, মনে রাখতে হবে। মানে আমরা কিন্তু পাকিস্তানের আমলে রবীন্দ্রনাথের কবিতা পড়া, রবীন্দ্রনাথের গান করা কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল। ফলে আমরা যখন বাংলা ভাষা এবং সংস্কৃতির জন্য যখন লড়াই করি, তখন আমরা রবীন্দ্রনাথকে আমরা অর্জন করেছি রক্ত দ্বারা, এটা খুব মনে রাখতে হবে। নজরুল আমাদের অবশ্যই প্রিয় কবি, কিন্তু রক্ত দ্বারা অর্জন করেছে। ফলে এটা নেগোশিয়েবল না। ঠিক তেমনি জাতীয় সঙ্গীত নেগোশিয়েবল না। মানে কেন? কারণ জাতীয় সঙ্গীতকে আপনি যখন অবমাননা করেন, কারণ এটা তো আমার জাতি গঠনের প্রক্রিয়া, আপনি যখন জাতি গঠনের প্রক্রিয়া যখন আপনি এটাকে ওন করেছেন, এটাকে আপনি অবমাননা করার কোনো অধিকার কোনো ব্যক্তির নাই। আপনি কি করতে পারেন? আপনি নতুন যখন আমরা কোনো গঠনতন্ত্র প্রণয়ন করব, নতুনভাবে যদি আমরা সমাজে আলোচনা করতে চাই, ঠিক আছে আমরা দীর্ঘকাল এটাকে ওন করেছি, আমরা নতুন করে আমরা আবার জাতীয় সঙ্গীত আমরা ভাববো, নতুন করে ভাবতে পারেন, কিন্তু আপনি অবমান করার অধিকার নেই। আপনি বলতে পারেন না যে এটা আমি করতে। ফলে আমি বলবো যে রাজু ভাস্কর্যের সামনে আজকে যারা এই প্রতিবাদটা জানাচ্ছেন, এটা অত্যন্ত সঠিক এবং আমাদের সকলকে এটার প্রতিবাদ জানানো দরকার। এবং আমরা মনে করি যে যারা ৭১কে অস্বীকার করতে চায়, ৭১-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায়, তাদেরকেও আমরা মনে করি যে আমরা বাংলাদেশের স্বার্থের দিকে তাকালে, তার সার্বভৌমত্বের দিকে তাকালে তারা কিন্তু আমাদের মিত্র নন। আপনি ঠিক একইভাবে খেয়াল করুন যে সেকুলাররা, মানে যে আমরা ৭১ সালে পরে যারা 47কে ডেমোনাইজ করেছে, 47ও কিন্তু আমাদের ইতিহাসের অংশ। কেমন? কারণ আমরা পার্মানেন্ট সেটেলমেন্টে যে জমিটা আমরা হারিয়েছে বাংলাদেশের কৃষকরা, সেই জমির অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা লড়াই করেছি। ফলে 47 বলুন কি 71 বলুন কি 2024 বলুন, এই তিনটাই কিন্তু আমাদের জনগোষ্ঠীর সময় শেষ। কিন্তু আমি একেবারে জানতেই চাইবো যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আসলে এই অভ্যুত্থান, জনগণের যে ইতিবাচক ধারণা ছিল, সেই দিকে আমরা আগাচ্ছি কিনা, ছোট করে যদি একটু জানতে চাই।
আমাদের সমাজ একটা বড় ধরনের টানাপোড়েনের দিকে যাচ্ছে। আমি নিশ্চিত বাংলাদেশ 5ই অগাস্টের আগে পেছনে ফিরে যাবে না, ঠিক যেমন আমরা 71 আগে যাই নাই, ফিরে যাব না। ফলে আমরা সামনের দিকে যাব। সামনের দিকে যেতে নানা বাধা হবে, নানা রকম আপনার সমস্যা মোকাবেলা করবে, অনেক সংকট সামনে আসবে, কিন্তু আমি সামগ্রিকভাবে বলবো ইতিবাচক। অসংখ্য ধন্যবাদ, আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি এটি নিউজের অনেক পক্ষ থেকে ধন্যবাদ। আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আপনাকে আবারও আমরা পাবো। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। শুভরাত্রি।